স্বাগত এখন দুপুরে, সঙ্গে আছি আমি তাসওয়ার নাফি এবং আমি তানজিলা খান মেম। বাসাবাড়িতে পানি উঠেছে, এখন তো জলাবদ্ধতা বেশি। কতবার গেল, এই বছরও আমরা সারা বন্যা আমরা সবকিছু বাসায় নিয়ে গেছে গা। হাঁস মুরগা গরু বাছুর অনেক কিছু বেঁচে গেছে। এখন আর কিছু করার নাই, তবে সবাই নিজ দায়িত্বে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে এসেছে গত 24 ঘন্টায় লক্ষ্য করা গেছে, এবং এটা আগামীতেও কিছুটা হ্রাস পেতে পারে। উত্তরাঞ্চলের কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, রংপুর ইত্যাদি সংলগ্ন কিছু নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। নাফি, আমরা দেখছিলাম সিলেট অঞ্চলের বৃষ্টি অনেকটাই কমে গিয়েছে ঠিকই, কিন্তু পরিস্থিতির এখনও কিন্তু খুব একটা উন্নতি হয়েছে যে তা বলা চলে না। এবং এই যে 4 জেলায় যেখানে আসলে বন্যা চলছে, সেই 4 জেলায় পানিবন্দী রয়েছে প্রায় 18 লাখেরও বেশি মানুষ। মিমি, বন্যার কারণে তৈরি হয়েছে খাদ্য সংকট, পাশাপাশি পূর্বাভাস কেন্দ্র বলছে যে গুরুতর বন্যার সম্ভাবনা কম। এছাড়া উত্তরাঞ্চলে পানি বাড়ার শঙ্কা রয়েছে। এ নিয়েও এখন দুপুরে জানাবো বিস্তারিত। এবং আমরা যদি এই গ্লোবাল ভ্যালু চেইনের জায়গাটায় কনসেন্ট্রেট করতে পারি ইউজিং আওয়ার পোর্ট, আমরা গত 3-4 মাসে বিভিন্ন দেশের বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলে বিভিন্ন দেশের সাথে সফরে যে আমরা কিন্তু একটা জিনিস পেয়েছি যে বাংলাদেশের প্রতি তাদের কিন্তু ইন্টারেস্ট আগের চেয়ে অনেক বেড়েছে। Stabilizing the foreign exchange reserve is not enough. We have to build foreign exchange reserves like before, যেখানে আমাদের 6 মাস 7 মাসের ইম্পোর্ট কভার ছিল। এলডিসি চ্যালেঞ্জ মোকাবেলা যেটা বলছে অর্থনীতিবিদরা, যে পরিমাণ রিজার্ভ হাতে রাখা প্রয়োজন সেটা আপাতত নেই অর্থনীতিবিদরা বলছেন। পাশাপাশি তারা যেটা বলছে রিজার্ভ বাড়াতে যে বিষয়গুলো রয়েছে, রপ্তানি বাড়ানোর কথা বলছেন তারা। এই জন্য কিন্তু নতুন রপ্তানি বাজার তৈরির আশ্বাসও দিয়েছেন বাণিজ্য মন্ত্রী। এই নিয়েও আমরা এখন দুপুরে জানাবো বিস্তারিত, তবে শুরুতেই থাকছে বন্যা প্রসঙ্গ। বৃষ্টিতে ভাসছে সিলেট অঞ্চল। উজানের ঝড় ও অতিবৃষ্টির কারণে অপরিবর্তিত রয়েছে সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজারের বন্যা পরিস্থিতি। এই 4 জেলায় পানিবন্দী রয়েছে 18 লাখেরও বেশি মানুষ। তৈরি হয়েছে খাবার সংকট। সহকর্মীদের তথ্য ছবিতে বিস্তারিত প্রতিবেদনে। রাস্তাঘাটে থই থই বন্যার পানি, নদী উপচে পানি ঢুকছে বাসাবাড়িতে। সড়কে কোথাও হাঁটু পানি, কোথাও আবার পানি ছুঁয়েছে কোমর। 3000-এর বেশি বর্গ কিলোমিটার এলাকা ভাসছে বানের জলে। এমন চিত্র সুনামগঞ্জের। 22-এর ভয়াল বন্যার পুনরাবৃত্তির ভয় এখন হাওরবাসীর মাঝে। সুনামগঞ্জের নদ নদীর পানি কিছুটা কমলেও এখনও বইছে বিপদসীমার উপরে। এতে প্লাবিত রয়েছে 1018টি গ্রামের 6,60,000 মানুষ। তবে ঢলের পানিতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত দোয়ারাবাজার ও ছাতক উপজেলা। সেই সাথে তলিয়ে গেছে 7 উপজেলার নিম্নাঞ্চল। এমনকি ঢলের পানিতে প্লাবিত হয়েছে পৌর শহর সহ বিভিন্ন এলাকা, যাতে তৈরি হয়েছে খাবার সংকট। রাস্তাঘাট তলিয়ে বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়ক যোগাযোগ। ঘরবাড়ি ছেড়ে অনেকেই জীবন বাঁচাতে ছুটছেন আশ্রয় কেন্দ্রে। এখন পর্যন্ত জেলার 516টি আশ্রয় কেন্দ্রে উঠেছেন 18,000-এর বেশি মানুষ। বাসাবাড়িতে পানি উঠেছে, এখন তো জলাবদ্ধতা বেশি, লাগে গ্রাম থেকে নৌকা নাইছে, নৌকা নাই, নৌকা দিয়ে যাতায়াত করা। পানি ঢুকে গেছে, জিনিসপত্র নষ্ট হইতেছে, খাওয়া দাওয়ার অসুবিধা হইতেছে। প্রতি বছর আমাদের বন্যার দুর্ভোগ পোহাতে হয়। আর সুনামগঞ্জ এই পাহাড়ি ডলে, বিশেষ করে পাহাড়ি ডলে আমাদেরকে অনেক কষ্টের মধ্যে ফেলায়। বাড়িতে ক্ষয়ক্ষতি, অনেক ঘর দরজা এরকম ভাঙে লেগে গেছে। এরপরে আপনার ওইদিকে এসে মনে করেন আপনার এই থাকার জায়গাটা খুবই খারাপ অবস্থার মধ্যে আমরা এখানে। আর পানি তো যে আরে বাড়ে, মানুষ তো প্রচুর পরিমাণে, এখনো থাকবার জায়গা নাই যে অবস্থা। বুধবার রাতে বৃষ্টি কিছুটা কমলেও সকাল থেকে সিলেটে আবারও বৃষ্টি শুরু হয়েছে। এতে দুর্ভোগ কমেনি এতটুকু। সিলেট জেলার 13 উপজেলার সবগুলোই এখন বন্যা কবলিত। নতুন করে পানি ঢুকেছে মহানগরীর 2টি ওয়ার্ড সহ 225টি গ্রামে। এতে একদিনের ব্যবধানে 6.5 লাখ থেকে 8 লাখে দাঁড়িয়েছে বন্যা কবলিতের সংখ্যা। সবথেকে বেশি প্লাবিত কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট ও কানাইঘাট উপজেলা। গ্রামীণ সড়ক ডুবে এসব উপজেলার সঙ্গে বিচ্ছিন্ন রয়েছে যোগাযোগ। তলিয়েছে ফসল, ভেসে গেছে পুকুরের মাছ।
গরু মহিষ নিয়ে আশ্রয় কেন্দ্রে ছুটছেন অনেকেই। তবে সড়কে চলাচলের একমাত্র বাহন নৌকা না পেয়ে অনেকেই যেতে পারছেন না আশ্রয় কেন্দ্রে, এমনকি পাচ্ছেন না পর্যাপ্ত ত্রাণ সহায়তা। পানি ডুবাইছে বুঝছেন নি, বাড়িঘর 3-4 দিন আসল পানির নিচে, আজকে কিছুটা কমছে, তাও আকাশের অবস্থাটা ভালো না, শঙ্কার মাঝে আছে। রবিবার রাত্রে থেকে এমন ভাবে বৃষ্টি হইতে চলছে, বাদে রাতের 12টার দিকে এমন ভাবে বন্যা আইছে, আমাদের ঘর থাকার মতো কোনো পরিস্থিতি নেই। এত জোর তুফানের মধ্যে আমার স্বামী সাঁতার ফিটে দেয়, একটা নৌকা আনছে আরেকবার থেকে, পরে সেই নৌকায় উঠে আমরা আরেকবার গেলাম। যে বন্যায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা, হাঁস মুরগা গরু বাছুর অনেক কিছু বেসে গেছে, চাল বেসে গেছে, ধান বেসে গেছে। এদিকে বন্যার পানিতে দিশেহারা মৌলভীবাজার সদর উপজেলা, রাজনগর, কুলাউড়া, জুড়ি ও বড়লেখার 3 লাখের বেশি মানুষ। মনু, কুশিয়ারা ও জুড়ি নদীর পানি এখনো বইছে বিপদসীমার উপরে। এতে তলিয়ে গেছে ঘরবাড়ি, দোকানপাট। জীবন বাঁচাতে সন্তান নিয়ে অনেকেই আশ্রয় নিচ্ছেন উঁচু স্থানে। বাড়ি করে পানি উঠে গেছে, কি রাস্তাঘাট বুড়াই লিয়েছে, আমরা খুব একটা অসুবিধা। কি করবো আমরা, কিভাবে তামু, কিভাবে খাইমু, কোনো চলাফেরা করতাম পারি না। 15 দিন হয়েছে পানি হয়েছে, পানি কমতেছে না, পানি আরো বাড়ে। একই পরিস্থিতি সিলেট অঞ্চলের আরেক জেলা হবিগঞ্জের। পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে কুশিয়ারায়। এতে যতই দিন যাচ্ছে ভয়াবহ হচ্ছে পরিস্থিতি। বৃহস্পতিবার রাতে জেলার নবীগঞ্জে কুশিয়ারা নদীর বাঁধ উপচে পানি প্রবেশ করে লোকালয়ে। এতে প্লাবিত হয় উমরপুর, মোস্তফাপুর, কসবা, কানপুর ও চাঁদগাঁও সহ 25টি গ্রাম। পানিবন্দী অন্তত 30,000 মানুষ। এমন অবস্থায় 88টি আশ্রয় কেন্দ্রে ছুটছেন বন্যা কবলিতরা। তবে গবাদি পশু নিয়ে পড়েছেন সীমাহীন ভোগান্তিতে। আমরা গ্রামের মানুষজন বা রাজনগর মানুষজন এরা খুব অসহায় আছে। এরা আজ 2 দিন ধরে আজকে ও স্কুলে কিছু আশ্রয় নিছে। গড়ে গড়ে ভাড়ি স্যার বুঝছেন নি, আমরা আসি খুব অসাধ্য, গরু বাছুর লইয়া জিনিসপত্র অনেকটা নষ্ট হয়েছে। গরু উড়াত নিয়ে গ্রাম আমরা উমরপুর হয়েছে। কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার ও তিস্তার পানি বাড়তে শুরু করেছে। পানি বেড়ে যাওয়ায় বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে নদী ভাঙন। শামীমা রহমান শাম্মী, এখন। একদিন পর থেকে সিলেটে বন্যা পরিস্থিতি উন্নতি হবে। আপাতত গুরুতর বন্যা পরিস্থিতির ঝুঁকি কম বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে আগামী 2 দিনে উত্তরাঞ্চলে বন্যার পানি বাড়ার শঙ্কা রয়েছে বলেও জানায় তারা। সকালে রাজধানীর পানি ভবনে এক ব্রিফিংয়ে কথা জানানো হয়েছে। আগামী 24 ঘন্টায় স্থিতিশীল থাকতে পারে, তৎপরবর্তী সময় এটা ক্রমান্বয়ে উন্নতির দিকে যেতে পারে। বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে এসেছে গত 24 ঘন্টায় লক্ষ্য করা গেছে, এবং এটা আগামীতেও কিছুটা হ্রাস পেতে পারে। উত্তরাঞ্চলের প্রধান নদীগুলোর পানি সমতল বৃদ্ধি অব্যাহত থাকতে পারে, এবং এর ফলে মূলত উত্তরাঞ্চলের কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, রংপুর ইত্যাদি সংলগ্ন কিছু নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। আপাতত তেমন গুরুতর কোনো বন্যা পরিস্থিতির সম্ভাবনা নেই। বর্তমানে 7টি নদীর পানি 12টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং বর্তমানে তথ্যের ভিত্তিতে 5টি জেলা বন্যা আক্রান্ত। এবার সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। সিলেট থেকে আছেন রাকিবুল রাফি, সুনামগঞ্জ থেকে আছেন লিপসন আহমেদ এবং মৌলভীবাজার থেকে আছেন MA হামিদ। শুরুতে যাব রাফির কাছে। রাফি, সিলেটে বন্যা পরিস্থিতির অবনতির কথা আমরা বলছিলাম, সে বিষয়ে বিস্তারিত জানাবেন, এবং আশ্রয় কেন্দ্রে যারা জায়গা পাচ্ছেন না তারা আসলে কিভাবে জীবনযাপন করছেন বা দিনগুলো পার করছেন একটু বিস্তারিত জানাবেন। মিম, স্বস্তির বিষয় এটাই যে রোদ উঠে গেছে এখন। এই মুহূর্তে বৃষ্টিপাতও নেই। সকাল থেকে যদি বৃষ্টিপাতের পরিমাণটা জানাই, 6টা থেকে 12টায় মাত্র 20 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, এবং একই সাথে সাথে গতকাল 24 ঘন্টায় যে বৃষ্টিপাতের পরিমাণ সেটা 110 মিলিমিটার ছিল। এবং আবহাওয়ার পূর্বাভাস যেটা বলছিল যে 48 ঘন্টার মধ্যে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বা ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং একই সাথে সাথে আমি যদি জানাই যে আবহাওয়া অধিদপ্তরের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে আকাশে কিছুটা মেঘ আছে, যার কারণে কিছুটা বৃষ্টি হতে পারে, তবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে গিয়েছে। এবং আমি যদি আরও জানাই যে এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি 1 নম্বর ইসলামপুর ইউনিয়নের যে ক্ষতিগ্রস্ত যে অবস্থাটি, মানে পানি কিছুটা কমে গিয়েছে, এবং অনেকেই বাড়ির যে লাগোয়া যে উঠান রয়েছে, উঠানে পানি চলে এসেছে এবং বাড়ি থেকে পানি নেমে গিয়েছে। এবং যে ক্ষতিগ্রস্ত অবস্থা, আসলে গবাদি পশু থেকে শুরু করে খামার এবং হাঁস মুরগ সব কিছু নিয়েই কিন্তু একরকম অস্বস্তিতে পড়ে গিয়েছেন যারা এখানকার বাসিন্দারা। এবং তারা বলছেন
বলছেন যে আশ্রয় কেন্দ্রে এখান থেকে জায়গা মিলছে না এবং নৌকাও তারা পর্যাপ্ত পাচ্ছে না। যে নৌকাগুলো আসছে সেগুলো কিন্তু একরকম পৌঁছে দিয়ে চলে যাচ্ছে এবং আশ্রয় কেন্দ্রে অনেক দূরে বা এখান থেকে প্রায় 3 থেকে 4 কিলোমিটার দূরে, যেটা নৌকা দিয়ে যাওয়া তাদের পক্ষে সম্ভব হচ্ছে না এবং বাকি যে নৌকাগুলো রয়েছে সেগুলো ছোট ছোট এবং পরিবার, বাচ্চা কাচ্চা, জানমাল নিয়ে কিন্তু একরকম ওখানে পৌঁছাতে একরকম সমস্যায় পড়তে হচ্ছে তাদের। এবং একই সাথে সাথে যে ক্ষতিগ্রস্ত যে অবস্থা, আসলে এই যে রাস্তা দিয়ে যাচ্ছে সেই রাস্তাটা কিন্তু একটা গ্রামীণ সড়ক এবং এই গ্রামীণ সড়কে কিন্তু পানি উঠে একদম ঘর বাড়ি ডুবিয়ে দিয়ে গিয়েছে এবং বাসা বাড়ির যে অবস্থা, আসলে যখন প্রবল বন্যা ছিল বা বন্যার সময়টা ছিল তখন স্রোতের কারণে অনেক ঘর বাড়ির যে টিন শুরু করে বসত ভিটে এবং ভিটে মাটি সবকিছু কিন্তু ভাসিয়ে নিয়ে গেছে এবং জায়গায় জায়গায় অনেক বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে, যার কারণে একরকম তাদের মাটি আবার পুনরায় ভরাট করতে হচ্ছে এবং রাস্তার যে অবস্থাটা, আসলে পানি এখন পর্যন্ত কোমর পানি পর্যন্ত হয়ে গিয়েছে এবং রাস্তা যেটা রয়েছে সেটা কিন্তু অনেকটা ঢালু রাস্তা। এবং একই সাথে সাথে যদি আশ্রয় কেন্দ্রের কথা জানায়, আশ্রয় কেন্দ্র কিন্তু 35টা ঘোষণা করা হয়েছে এবং জেলা প্রশাসন বলেছে প্রায় 45টার মতো আশ্রয় কেন্দ্র রয়েছে, কিন্তু সবগুলো আশ্রয় কেন্দ্র কিন্তু এখন পর্যন্ত যারা বন্যার্তরা আছে তারা এখনো আশ্রয় কেন্দ্রে আছেন এবং যারা প্রত্যন্ত অঞ্চলে আছে তারা যেতে পারছেন না। এবং প্রত্যন্ত অঞ্চলের কথা যদি আমি বলি তাহলে বলা যায় যে একরকম মানবেতর জীবনযাপন করছেন তারা, কারণ কোথাও কোনোভাবে যেতে পারছেন না, একরকম আবদ্ধ ঘরেই কিন্তু বসে আছেন এবং নৌকার কোনো রকম যোগাযোগ নেই বা নৌকার যে একমাত্র যোগাযোগ মাধ্যম সেটা কিন্তু বলাই যায়। এবং এই কাঁঠালবাড়ির ঠিক পূর্ব দিকে একটা বড় ব্রিজ আছে যেটা প্রায় 4-5 বছর আগে যেটা নির্মাণ করা হয়েছিল এবং একই সাথে সাথে কাঁঠালবাড়ির যে সেই ব্রিজে কিন্তু তারা যারা বন্যার্ত বা বন্যা কবলিত যারা আছেন তারা কিন্তু বসবাস করছেন এবং একই সাথে সাথে সেখানে আশ্রিত হয়ে আছেন এবং যেহেতু আশ্রয় কেন্দ্রে জায়গা পাচ্ছেন না, তো রোদও উঠে গিয়েছে এবং পানিও কমতে শুরু করছে। আশা করা যায় যে বন্যার্তরা যে ক্ষতির প্রভাব আছে সেটাও ধীরে ধীরে কাটতে শুরু করবে। তো এই ছিল আমার কাছে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা থেকে বন্যার পরিস্থিতির সর্বশেষ খবরাখবর। মিম, এবারে যাব সুনামগঞ্জে লিপসনের কাছে। লিপসন, সুনামগঞ্জে নতুন করে কোন কোন এলাকায় পানি ঢুকছে এবং সর্বশেষ অবস্থা কি জানাবেন? মিম, শুরুতেই যদি বলি, আমরা সকাল থেকে কিন্তু জানিয়েছিলাম সুনামগঞ্জে যে বন্যা পরিস্থিতি সেটা কিন্তু অবনতির দিকে যাচ্ছিল, তবে এই মুহূর্তে অর্থাৎ কিছুক্ষণ আগে কিন্তু সুনামগঞ্জে সূর্যের দেখা মিলেছে, যার ফলে কিন্তু এখানকার যে মানুষরা রয়েছেন তাদের মনে কিন্তু কিছুটা স্বস্তি ফিরেছে। বিশেষ করে তবে দুর্ভোগের যে বিষয়টি রয়েছে, এখন আসলে যে এলাকাগুলো আসলে প্লাবিত হয়েছিল সেই এলাকাগুলোতে কিন্তু আসলে মানুষরা পানিবন্দী হয়ে পড়েছেন। তবে এই মুহূর্তে যদি বলি, এই মুহূর্তে কিন্তু পানি প্রতিমন্ত্রী কিন্তু আসলে পানি সহায়তা দেওয়ার জন্য কিন্তু আসলে তিনি এই মুহূর্তে কিন্তু যাচ্ছেন। পাশাপাশি যদি বলি, সুনামগঞ্জের সবচেয়ে বন্যার যে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো হচ্ছে কাহিপুর, চাপড়, দরাবাজার, এই এলাকাগুলো বেশিরভাগ কিন্তু আসলে ইতিমধ্যে আসলে পানিবন্দী অবস্থায় জীবনযাপন করছেন। সেই সাথে আরেকটা বিষয় জানিয়ে রাখি, যেহেতু পানি কিছুটা নদীর পানি কমছে, তবে যে দুর্ভোগ অর্থাৎ যে পানিবন্দী যে মানুষগুলো রয়েছেন তারা কিন্তু আসলে আশ্রয় খুঁজে কিন্তু এখন আশ্রয় কেন্দ্র যেগুলো রয়েছে সেখানে আসলে আশ্রয় শুরু করেছেন এবং সকাল থেকে দেখেছি আশ্রয় কেন্দ্র কিন্তু আসলে যে বন্যার্থ মানুষ আসলে বিলতে পারছে। আশ্রয় কেন্দ্র ইতিমধ্যে কিন্তু বিশুদ্ধ পানির সংকট একটি তৈরি হয়েছে, সেই ক্ষেত্রে তারা যদি অভিযোগ করছেন পর্যাপ্ত পরিমাণে যে খাদ্যটা সেটা কিন্তু আসলে তারা পাচ্ছে না, যার ফলে তারা আসলে দুর্ভোগ থেকে আসলে বাঁচতে যে আশ্রয় কেন্দ্র গেছিলেন সেখানে কিন্তু আসলে তারা ভোগান্তি পাওয়াতে হচ্ছে। সেই সাথে যদি বলি যে যেহেতু এখন রোদের দেখা মিলছে, সেই ক্ষেত্রে আসলে পানি কিছুটা আসলে কমতে পারে এবং বন্যা পরিস্থিতি উন্নতি হতে পারে। তবে পানি উন্নয়ন বোর্ডে যেটি বলছে যে সুনামগঞ্জে কিন্তু আসলে যে নদীর পানি সেটি কিন্তু আসলে ইতিমধ্যে বিপদ সীমার 25 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তো সব মিলিয়ে বলা যায় যেহেতু রোদের দেখা মিলেছে, পাশাপাশি বন্যা পরিস্থিতি ইতিমধ্যে আসলে কিছুটা উন্নতির দিকে যাবে। মিম, এবারে আমরা যাব মৌলভীবাজারে এম এ হামিদের কাছে। হামিদ, মনু, কুশিয়ারা ও জুড়ি নদীর পানি তো বিপদসীমার উপর দিয়ে বইছে, নিম্নাঞ্চলের কি অবস্থা জানাবেন? মিম, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জুড়ি উপজেলার প্রচুর পরিমাণে পানি রয়েছে এবং বাড়িঘর সেখানে বন্যায় প্লাবিত হয়ে রয়েছে। আমি যদি এই মুহূর্তে তিনটি নদীর কথা বলি, মনু নদী 42 সেন্টিমিটার বিপদ সীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, যেটা সকালে ছিল 41 সেন্টিমিটার, এখন
আর 1 সেন্টিমিটার বেড়ে গিয়েছে এবং অপরদিকে কুশিয়ারা নদীর পানি 19 সেন্টিমিটারে ছিল, সেটা বেড়ে গিয়ে 20 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং জুড়ি নদীর পানি সকাল থেকে কিন্তু 209 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এই অবস্থায় রয়েছে। আমি কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা বলছেন যে সকাল থেকে এখন পর্যন্ত বৃষ্টি হয়নি। যদি ভারতে বৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রে হয়তো বাংলাদেশের যে নদ নদীগুলার উৎপত্তি স্থল আছে সেটা দিয়ে বাংলাদেশে পানি প্রবেশ করবে এবং এতে করে বন্যা আরো দীর্ঘায়িত হবে। এছাড়া আরেকটি কথা জানিয়ে রাখতে চাই, যেটা হচ্ছে যে হাকালুকি হাওরের পানি কিন্তু কুশিয়ারা নদী দিয়ে প্রবাহিত হয়ে নিম্নাঞ্চলে যায়, কিন্তু এখন যেহেতু কুশিয়ারা নদী পানিতে পূর্ণ এবং বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, সেহেতু এই হাকালুকি হাওরের পানি মূলত মৌলভীবাজার সদর, কাওয়াদিকি এলাকা এবং জুড়ি, বড়লেখা, রাজনগর এই সমস্ত এলাকায় বন্যার সৃষ্টি করেছে এবং জুড়িতে এই মুহূর্তে প্রচুর পরিমাণে কিন্তু লোকজন পানিবন্দী রয়েছেন। আমি সবচেয়ে বিপদের বিষয় হচ্ছে যে জুড়ি উপজেলার যে বিদ্যুৎ উপকেন্দ্রটি রয়েছে সেটি কিন্তু আরে একটু পানি বাড়লে, অর্থাৎ 6 থেকে 10 ইঞ্চি পানি বাড়লেই কিন্তু পানিতে তলিয়ে যাবে। এতে করে সারা উপজেলার এবং বড়লেখা এবং কুলাউড়া উপজেলার কিয়দাংশ বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে। এছাড়া কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কথা যদি বলি, 2022 সালের বন্যাতেও সেখানে কিন্তু পানিবন্দী হয়ে পড়েছিলেন যে এখানকার রোগীরা যারা ছিলেন। আজকেও সেখানে আমি ঘুরে দেখেছি, কয়েকদিন থেকে কিন্তু সেই কমপ্লেক্সটি পানিবদ্ধ অবস্থায় আছে, লোকজন খুব কষ্ট করে সেখানে চিকিৎসা নিতে যাচ্ছেন। এদিকে যারা 205টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, গতকালকে ছিল 204টি, আজকে আরেকটি বাড়িয়ে 205টি আশ্রয় কেন্দ্র খোলা হলেও কিন্তু সেখানে লোকজনের স্থান সংকুলন হচ্ছে না। যারা আশ্রয় কেন্দ্রে গিয়েছেন বা পানিবন্দী হয়েছেন তাদের সবারই অভিযোগ রয়েছে যে ত্রাণ সামগ্রী না পাওয়ার। আমি কয়েকজন জনপ্রতিনিধির সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন যে আসলে শুনছেন 422 টন চাল ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে, কিন্তু আসলে তারা সেগুলো পাচ্ছেন না, লোকজনও সেগুলো না পাওয়ার দাবি জানাচ্ছেন। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে বন্যা নিয়ে সর্বশেষ। মিম, মৌলভীবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিল MA হামিদ এবং তার আগে সিলেট সুনামগঞ্জ থেকে যুক্ত হয়েছিল রাকিবুল রাফি এবং লিপসন আহমেদ। একটি বিষয় নাফি, আপনি যদি খেয়াল করেন, আসলে আশ্রয় কেন্দ্র করা হয়েছে, সেখানে বন্যাতে যারা বন্যা কবলিত যারা মানুষ রয়েছেন তাদেরকে সে আশ্রয় কেন্দ্রে পাঠানো হচ্ছে, কিন্তু আশ্রয় কেন্দ্রে যে মানুষ যে অবস্থান করবে সেই বাহনটি কিন্তু নেই, নৌকা ছাড়া আর কোনো বাহন পাওয়া যাচ্ছে না। তাহলে বুঝতে পারছেন নিশ্চয়ই যে তারা আসলে কতটা মানবেতর জীবনযাপন করছে এই মুহূর্তে। এবং যখন বন্যা বা অতিবৃষ্টি হয় তখন আরেকটা বিষয় নিয়ে শঙ্কা তৈরি হচ্ছে পাহাড় ধস। সেই পাহাড় ধসের খবর জানাবো এই মুহূর্তে। বৃষ্টির সঙ্গে শঙ্কা জায়গায় পাহাড়ি এলাকার পাহাড় ধস। প্রতি বছর বর্ষার সময় পাহাড় ধসের ঘটনা হয়, কিন্তু ঠেকানো যায় না প্রাণহানি। 2007 সালের 11 জুন চট্টগ্রামে পাহাড় ধসে সর্বোচ্চ 127 জনের প্রাণহানির পরে গঠন করা হয় শক্তিশালী পাহাড় ব্যবস্থাপনা কমিটি। ওই কমিটি 36টি সুপারিশ করলেও বেশিরভাগই বাস্তবায়ন হয়নি। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। চট্টগ্রাম নগরীতে সরকারি বেসরকারি মালিকানাধীন ঝুঁকিপূর্ণ পাহাড় রয়েছে 26টি। এসব পাহাড়ে বাস করে 6,500 পরিবার। এর মধ্যে 16টি সরকারি আর 10টি ব্যক্তি মালিকানাধীন পাহাড়। তবে মৃত্যু ঝুঁকির পরেও কেন পাহাড়ের পাদদেশে ঘর তুলছে মানুষ? অনেকে বাস করছে প্রজন্মের পর প্রজন্ম, কেউ আবার মালিক বনে ঘর ভাড়া দিচ্ছেন। বসতি স্থাপনকারীরা বলছে, নদী ভাঙ্গা গৃহহীন ও বাস্তুচ্যুত মানুষ দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসে এখানে বসতি গড়েছে। আর পাহাড়ে বাসা ভাড়া কম হওয়ায় নিম্ন আয়ের মানুষ এসে এখানে ঠাঁই নিয়েছে। আমাদের বাসা বাড়ি নাই, এখন যদি আমাদেরকে একটা সরকার একটা বাসস্থান দিত, ওইখানে আমরা চলে যেতাম। আমাদের জন্মস্থান এখানে, আমার আম্মু তারা এখানে থাকতেছে প্রায় 50-60 বছর ধরে। প্রায় এই বাসা ছাড়ি তো অন্য বাসায় যাইতে পারতেছি না, যাইলে তো আমরা টাকা দিব কোত্থেকে? অন্য জায়গায় কিভাবে থাকবো, অন্য জায়গায় ঘর ভাড়া বেশি জন্য আর কি। চট্টগ্রাম মহানগর এবং আশপাশের এলাকায় গত 17 বছরে ঝরেছে 2.5 শতাধিক প্রাণ। এর পরেও বন্ধ হয়নি পাহাড় কেটে অবৈধভাবে বসতি স্থাপন। উল্টো প্রভাবশালীদের লোভের শিকার হয়ে একে একে পাহাড় যেমন নিশ্চিহ্ন হচ্ছে, তেমনি বাড়ছে প্রাণহানি। শুধু কাঁচা ও সেমি পাকা নয়, নগরীর লালখান বাজারের মতিঝর্ণা, বাটালি পাহাড়, শান্তিনগর ও টাঙ্কির পাহাড়ে
গড়ে উঠেছে বহুতল ভবনও। 90 ডিগ্রি খাড়া এসব পাহাড় যে কোনো সময় ধসের ঝুঁকিতে থাকলেও প্রশাসনের চোখের সামনে বছরের পর বছর সরকারি মালিকানাধীন বিভিন্ন সংস্থার পাহাড়ে গড়ে উঠেছে অবৈধ বসতি ও স্থাপনা। এ সকল পাহাড়ে অবৈধভাবে দেয়া হয় বিদ্যুৎ, পানি সংযোগ সহ বিভিন্ন নাগরিক সুবিধাও। প্রতি বছর পাহাড় ব্যবস্থাপনা কমিটির সভায় এসব সংযোগ বিচ্ছিন্ন করার কথা বলা হলেও কার্যত বাস্তবায়ন হয় না। যেকোনো সময় পাহাড় ধস হতে পারে। প্রতি বছর বর্ষা এলেই গতানুগতিক মাইকিং অবৈধ বসতি স্থাপনকারীদের সরিয়ে দিয়ে দায় সারছে প্রশাসন। পাহাড় রক্ষা আন্দোলনের সাথে সম্পৃক্তরা বলছেন 2007 সালের 11 জুন চট্টগ্রামে পাহাড় ধসে সর্বোচ্চ 127 জনের প্রাণহানির পরে গঠন করা হয় শক্তিশালী পাহাড় ব্যবস্থাপনা কমিটি। এই কমিটি 36টি সুপারিশ করলেও বেশিরভাগই বাস্তবায়ন হয়নি। বিশেষ করে একটি সমীক্ষা করে পাহাড়গুলোর ধরন অনুযায়ী ব্যবহার নিশ্চিত করা এবং সুনির্দিষ্ট পরিকল্পনা ও ডিজাইনের মাধ্যমে পাহাড়গুলো রক্ষার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, সিডি এর ভালো ভালো প্রকৌশলী আছে, তাদের সমন্বয়ে সিটি কর্পোরেশনের প্রকৌশলী আছে। কি পাহাড়কে কিভাবে ব্যবহার করলে এবং ব্যবস্থাপনার একটা নিয়ন্ত্রণে নিয়ে আসলে পাহাড় আর ধস হবে না, সেই ব্যবস্থাটা করা। সেটা না করলে এই অবস্থা চলতেই থাকবে। এদিকে ভারী বর্ষণে পাহাড় ধসের ঝুঁকিতে আছে 3 পার্বত্য জেলার কয়েক লাখ বাসিন্দা। বিশেষ করে বান্দরবানে গত 5 বছরে প্রাণহানি হয়েছে 63 জনের, আর রাঙ্গামাটিতে গত 8 বছরে নিহত হয়েছে 131 জন। প্রতি বছর বর্ষা এলেই প্রাণহানির সংখ্যা বাড়ে ঝুঁকিতে থাকা মানুষের মাঝে। এবারও তার ব্যতিক্রম নয়। ঝুঁকিপূর্ণ হলেও থাকতে হচ্ছে আর কি। এখন যাবে কোথায় এতগুলো মানুষ? পাহাড় ভাঙে পথ করবে ওরকম আশঙ্কাতেই আছি। আপনারা যারা ঝুঁকিপূর্ণ স্থানে অবস্থান করছেন দ্রুত নিরাপদ চলে যান। বৃষ্টি শুরু হলেই মাঠে নামে প্রশাসন। পাহাড়ের ঝুঁকিতে বসবাসকারীদের সরে যেতে মাইকিং, আশ্রয় কেন্দ্র খোলা সহ নানা কার্যক্রম শুরু হয়। এবারও সার্বিক প্রস্তুতি নিয়ে রেখেছে জেলা প্রশাসন। কেউ অবৈধভাবে কোথাও বসবাস করুক পাহাড়ের পাদদেশে, সেটা আমরা চাই না। কোনো প্রাণহানি হোক সেটাও আমরা চাই না। সার্বিক বিষয়াদি পর্যালোচনা করে আমরা দুর্যোগ ব্যবস্থাপনা যে কমিটিটিতে আছে সবগুলো এখানে বলা হয়েছে। তবে আমরা আবার অনুরোধ করবো আপনাদের মাধ্যমে যারা পাহাড়ের পাদদেশে বসবাস করছে তারা যেন নিরাপদ আশ্রয়ে চলে যায়। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম। কক্সবাজারের উখিয়ায় 5টি রোহিঙ্গা ক্যাম্পে 10 জন পাহাড় ধসের ঘটনার মৃত্যুর পর সেখান থেকে 1000 পরিবারকে স্থানান্তর করার প্রক্রিয়া শুরু করার কথা থাকলেও আবহাওয়া স্বাভাবিক থাকার কারণে সেই প্রক্রিয়া এখনো শুরু হয়নি। তবে কর্তৃপক্ষ যেটা বলছে আবহাওয়া বৈরী হওয়ার সাথে সাথে তারা প্রক্রিয়া শুরু করবে। এই বিষয়ে জানাতে সেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী মন্তোষ বেতজ্ঞ। মন্তোষ, জানাবেন যে এই যে আশ্রয় কেন্দ্রে মানুষের পরিমাণ বাড়ছে নাকি কমছে, এছাড়া জানতে চাই যে বৈরী আবহাওয়ায় মানুষজনকে স্থানান্তর করার জন্য প্রশাসন প্রস্তুত আছে কিনা। নাফি, প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যে অতি ঝুঁকিপূর্ণ পরিবেশে বসবাসরত 1500 রোহিঙ্গা পরিবারকে সরানোর জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে এবং 90টি একটি ক্যাম্পে 90টি লার্নিং সেন্টার এবং আরেকটি ক্যাম্পে 60টি লার্নিং সেন্টার কিন্তু প্রস্তুত রাখা হয়েছে এবং সেখানে ইতিমধ্যে গতকাল আমরা দেখেছি যে 500 মতো মানুষ কিন্তু সেখানে 500 রোহিঙ্গা পরিবার সেখানে আশ্রয় নিয়েছেন এবং বাকি যে 1000 পরিবার অতি ঝুঁকিতে রয়েছেন পাহাড় ধসের, তাদেরকেও সরানোর জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আমাদেরকে জানিয়েছেন। এবং ঘণ্টাখানেক আগে যখন আসলে তার সাথে কথা হচ্ছিল তিনি যেটি জানিয়েছেন যে ইতিমধ্যে যেহেতু আবহাওয়া পরিস্থিতি অনেকটাই গতকাল রাত থেকে এখন পর্যন্ত আবহাওয়া পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে, সে কারণে স্থানান্তরের যে প্রক্রিয়া, অতি ঝুঁকিপূর্ণ স্থান থেকে সরিয়ে নিয়ে আসার যে প্রক্রিয়া সেটি এখনো শুরু করা হয়নি এবং যারা আশ্রয় নিয়েছেন তাদের মধ্যে অনেকেই কিন্তু নিজেদের বাড়ি ঘরে ফিরে গিয়েছেন। এখনো অনেকেই আছেন তাদের মধ্যে যারা স্বেচ্ছায় স্থায়ীভাবে অন্যত্র যেতে চান তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য এই মুহূর্তে কিন্তু ক্যাম্প 20 নম্বর ক্যাম্পের যে বর্ধিত অংশটি রয়েছে সেখানে 200টি মতো শেল্টার প্রস্তুত রয়েছে এবং প্রয়োজনে কিন্তু এই শেল্টারের সংখ্যা বাড়ানো হবে এবং অন্য একটি ক্যাম্পেও আরও রোহিঙ্গাকে নেওয়ার জন্য যে প্রস্তুতি সেটিও কিন্তু ইতিমধ্যে রাখা হয়েছে। তবে প্রাথমিকভাবে তাদেরকে রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে টয়লেট সুবিধা আছে এবং পানির সুবিধা আছে, এই ধরনের যে লার্নিং সেন্টারগুলো রয়েছে
মূলত সেখানেই প্রাথমিক পর্যায়ে রাখা হবে। এরপরে তাদের সম্মতির ভিত্তিতে তারা যদি স্বেচ্ছায় অন্যত্র যেতে চান সেক্ষেত্রে তাদেরকে অন্য ক্যাম্পে আরও নিরাপদ পরিবেশে স্থানান্তরের যে প্রস্তুতি সেটি প্রশাসন থেকে ইতিমধ্যে নেওয়া হয়েছে। নাফি, আপনি জানেন যে গতকাল যে ভারী বর্ষণ গতকাল ভোরে এবং গতকাল আগের দিন মধ্যরাত থেকে গতকাল ভোর পর্যন্ত সময়ের মধ্যে কিন্তু রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। অন্তত 5টি স্থানে পাহাড় ধসের ঘটনায় 10 জনের প্রাণহানি হয়েছে। এসব প্রাণহানির পর থেকে কিন্তু প্রশাসনের যে তৎপরতা সেটি আগের তুলনায় অনেকাংশে বৃদ্ধি পেয়েছে এবং তারা মাইকিংও কিন্তু প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। উখিয়া এবং টেকনাফ উপজেলায়ও বিভিন্ন স্থানে মাইকিং করে বলা হয়েছে তারা পাহাড়ের ঝুঁকিপূর্ণ পরিবেশ থেকে তারা যাতে নিরাপদ আশ্রয়ে সরে আসেন এবং এখনও কিন্তু সেই প্রস্তুতি প্রশাসনের রয়েছে। নাফি, এই ছিল আমার কাছে সবশেষ। মন্তোষ বেদজ্ঞ জানাচ্ছিলেন যে সেখানকার পরিস্থিতি, সেখানে যেটা বলছিলেন যে 5টি রোহিঙ্গা ক্যাম্পে যে পাহাড় ধসের ঘটনা ঘটেছে এবং 10 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে সে বিষয়ে যাদেরকে আসলে আশ্রয়কেন্দ্রে নেওয়ার ব্যাপারে যারা স্বেচ্ছায় যেতে চায় তাদেরকে নিয়ে যাওয়ার কথা হচ্ছে। এছাড়া আশ্রয়কেন্দ্রের পরিমাণ বাড়ার কথা বলছিলেন। তবে আরও যেটা তিনি বলছিলেন যে প্রশাসনের পক্ষ থেকে আগের থেকে তৎপরতা অনেক বেড়ে গিয়েছে। এই যে রাফি, যখন কক্সবাজারের রোহিঙ্গারা এসে আশ্রয় নিল তখন কিন্তু অনেক ধরনের উদ্বেগ হয়েছে তাদের নিয়ে এবং তাদের ভবিষ্যৎ নিয়ে অনেককে চিন্তা করতে দেখা যাচ্ছে। সেই চিন্তা কিন্তু এখনো চলছে। সে বিষয়ে এবার জানাবো বিস্তারিত। বিশ্বজুড়ে অর্থনৈতিক সংকট আর ফিলিস্তিন, মধ্যপ্রাচ্য সহ নানা দেশে যুদ্ধের প্রভাব এসে পড়েছে 12 লাখ রোহিঙ্গার জীবনে। রোহিঙ্গা ক্যাম্পে আন্তর্জাতিক বরাদ্দ কমেছে $159 মিলিয়ন। 7 বছরে তাদের ভরণ পোষণে বিদেশিদের $3 বিলিয়ন মার্কিন ডলারের পাশাপাশি শত শত কোটি টাকা খরচ করেছে বাংলাদেশও। প্রশ্ন উঠছে তাদের প্রত্যাবাসনের ভবিষ্যৎ নিয়ে। আজ বিশ্ব শরণার্থী দিবসে রোহিঙ্গা ক্যাম্পে ঘুরে সার্বিক চিত্র তুলে এনেছেন আমাদের সহকর্মী শোয়েব রহমান এবং তার সঙ্গে ক্যামেরায় ছিলেন সঞ্জয় মল্লিক। যতদূর চোখ যায় চোখে পড়ে ছোট ছোট ঝুপড়ি ঘর। বড়জোর 12 থেকে 15 ফুটের এসব ঘরে বসবাস 3 থেকে 7 জনের এক এক পরিবারের। দেশি বিদেশি দান অনুদানে চলছে সংসার। পরবাস কাঁটাতারের বেড়ায় কেমন কাটছে তাদের এ জীবন। 2017 সালে মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দেয় বাংলাদেশ। সেই থেকে 12.5 লাখ রোহিঙ্গার বোঝা বইছে বাংলাদেশ। যথাসাধ্য খরচ করছে অর্থ, পাশাপাশি নষ্ট হচ্ছে সম্পদও। কিন্তু বিদেশি দাতা সংস্থাগুলো সে তুলনায় কতটা কথা রেখেছে? প্রয়োজন অনুযায়ী অনুদান কি পেয়েছে বাংলাদেশ? 2017 সালে তাদের ভরণ পোষণের জন্য জয়েন্ট রেসপন্স প্ল্যান অর্থ বরাদ্দ চেয়েছিল $434 মিলিয়ন, কিন্তু সে বছর বরাদ্দ মিলেছিল $314 মিলিয়ন। ঘাটতি ছিল $119 মিলিয়ন। এরপর বছর বছর বেড়েছে ঘাটতির পরিমাণ। সবশেষ 2023 সালে ঘাটতি ছিল $334.9 মিলিয়ন। 2 বছরের ব্যবধানে বরাদ্দ কমেছে $159 মিলিয়ন। তাহলে কি দাতা সংস্থাগুলো দৃষ্টি ফিরিয়ে নিচ্ছে? ইউক্রেন ক্রাইসিসের কথা তারা বলেন, বর্তমানে ফিলিস্তিন ক্রাইসিসের কথা তারা বলছেন, সুদানের ক্রাইসিসের কথা বলছেন, আরো কিছু প্রোট্রাক্টেড ক্রাইসিস সারা পৃথিবীতে আছে সেগুলোর কথা বলছেন। সেই জন্য তাদের ফোকাসটা শিফট হয়ে গেছে বিভিন্ন জায়গায়। সেই কথাগুলো বলে তারা মূলত ওই সাহায্যের মাত্রাটা কমিয়েছে। রোহিঙ্গাদের শীর্ষ অনুদানদাতা যুক্তরাষ্ট্র। 2023 সালে দেশটি $214 মিলিয়ন সহায়তা দেয়। এরপরই আছে ইউরোপিয়ান কমিশন, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য। দিনে দিনে ঘাটতি বাড়ায় চাপ বাড়ছে বাংলাদেশের ওপর। রোহিঙ্গাদের সুরক্ষিত করতে প্রায় 100 কোটি টাকা খরচে ক্যাম্পের চারপাশে কাঁটাতারের বেড়া দিতে হয়েছে বাংলাদেশকে। সেসবও নষ্ট করেছে রোহিঙ্গারা, যার মেরামতে আবারও প্রয়োজন হয় অর্থের। এছাড়া উজাড় হয়েছে প্রায় 12,000 একর বন, যার আর্থিক ক্ষতির পরিমাণ 2,500 কোটি টাকা। ভাষাঞ্চলে নির্মাণ হয়েছে 1,000 কোটি টাকা প্রকল্পের বসতঘর। প্রত্যাবাসন তো আমাদের একমাত্র লক্ষ্য। আমরা কাজ করে যাচ্ছি তো এই লোকগুলোকে প্রত্যাবাসিত করার জন্য, তাদের নিজ দেশে যারা নিজ ভূখণ্ডে তারা যাতে ফেরত যেতে পারে। প্রতিবেশী বন্ধু রাষ্ট্র মিয়ানমার, তাদের কাছ থেকে সেরকম আমরা সাড়া পাইনি। এছাড়া অর্থ ও আধিপত্যের বিস্তারে প্রায় সংঘর্ষে জড়াচ্ছে রোহিঙ্গারা। মাদক চোরাচালান, অপহরণ, হত্যার মতো নানান অপরাধমূলক কর্মকাণ্ড স্থানীয় অর্থনীতি ও জীবনযাত্রায় তৈরি করছে বিরূপ প্রভাব।
উখিয়া টেকনাফ সংলগ্ন যে এলাকাগুলো এখানকার জনগোষ্ঠীও আস্তে আস্তে এদের সাথে একটু কিছু সম্পৃক্ত হয়ে পড়ছে, যেটা আমাদের জন্য একটা বড় একটা চ্যালেঞ্জ। এটা তো এই মুহূর্তেই এদেরকে দ্রুত আইনের ব্যবস্থায় আনা, যার জন্য আমরা কাজ করছি। পাশাপাশি এদেরকে ফেরত পাঠানোর যে বিষয়টা, প্রত্যাবাসনের যে বিষয়টা, সেটা একযোগে কাজ করতে হবে। আর সেটা একার পক্ষে সম্ভব না। এটা আমাদের সরকার, আন্তর্জাতিক সংস্থাগুলো, এমনকি মায়ানমার, সবারই সম্মিলিত প্রচেষ্টা এবং আন্তরিকতা প্রয়োজন। এত কিছুর মাঝেও কেমন আছেন রোহিঙ্গারা জানতে আমরা যাই বালুখালী ক্যাম্পে। সেখানে কথা হয় মজিবুল্লাহ নামের এই রোহিঙ্গার সাথে। মিয়ানমারের প্রাচুর্যে ভরা জীবন রেখে উদ্বাস্তুর এ জীবন মানতে না পেরে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। এই জায়গার মাঝে তোর পূর্বসূরিতে তিনি 55 বছর পর্যন্ত আর মানে নাগেরা দেশ হলে আর কোনোদিন আল্লাহ রহমত কোনো কষ্ট না হয়, চলাফিরে ঠিকভাবে আসছিল, আসা যাবে ঠিকভাবে আসছিল। তো গুদা গাদি বেগুন সুন্দরী গড়ি নিজ সূর্য মানে পালন গজি এখন লাশ এটা এরা আর হস্তফরি তো থাকি তো ইচ্ছা নাই। যদি আমরা জানার মালের হেফাজত যদি আমরা পাই আর দেশের মাঝে আর এখনো মন তৈয়ার। বারবার প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হলেও মিয়ানমারের অনীহায় আটকে আছে সেটি। সম্প্রতি মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত এই পরিস্থিতি আরও জটিল করেছে। বর্মার সরকার আরারে জুলুম করার কারণে আর তো বাংলাদেশের মধ্যে আবুজিয়া রিফিউজি বানাবুজি পারানা হন জায়গা হইলে গেলে মেডা দি জায়গা মানে আর হন বতে এদিকে তো জায়গা ভারি মারা তো 24 ঘন্টা চিন্তাই পারে। সবশেষ 2022 সালে চীনের মধ্যস্থতায় 711 রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি হয়েছিল মায়ানমার, কিন্তু নানান জটিলতায় সেটি আলোর মুখ দেখেনি। দিন দিন বড় হচ্ছে রোহিঙ্গা জনগোষ্ঠীর আকার। বিপুল এ জনগোষ্ঠী ক্যাম্পগুলোতে মানবেতর জীবনযাপন করছেন। কেউ কেউ জড়িয়ে পড়ছেন সন্ত্রাসী কর্মকাণ্ডেও। দীর্ঘমেয়াদে এমন পরিস্থিতি আঞ্চলিক শান্তি বিনষ্ট করতে পারে বলে শঙ্কা করছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাও। এ অবস্থায় দ্রুত প্রত্যাবাসন নিশ্চিতে আঞ্চলিক শক্তিগুলোকে একসাথে কাজ করার পরামর্শ বিশেষজ্ঞদের। কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্প থেকে শোয়েব রহমান, এখন। ঈদুল আজহার ছুটি শেষে চালু হয়েছে সরকারি বেসরকারি অফিস, তাই কর্মস্থলে যোগ দিতে ঢাকায় ফিরতে শুরু করেছেন মানুষ। অন্যদিকে ঈদে পরিবারের সঙ্গে উদযাপনে সুযোগ না পেলেও ঈদ শেষেই স্বজনদের টানে বাড়ি ফিরছেন অনেকে। বিস্তারিত জানাচ্ছেন বাইজিদ সাদ। প্রিয়জনের সাথে ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। বুধবার থেকে ঢাকায় ফিরতে শুরু করেছে নগরবাসী, তবে বৃহস্পতিবার এ সংখ্যা কিছুটা বেশি। কোরবানির ঈদের ছুটি শেষে খুলেছে সরকারি বেসরকারি অফিস, আদালত, ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠানগুলো। ফলে কর্মস্থলে যোগ দিতে বিভিন্ন জেলা থেকে ঢাকায় ফিরে আসছেন মানুষ। কমলাপুর রেলওয়ে স্টেশনে সকাল থেকেই ছিল যাত্রীদের চাপ। সারা দেশ থেকে আন্তজেলা ও লোকাল মিলে 20টি ট্রেন এসেছে স্টেশনে। সবগুলো ট্রেনই ছিল যাত্রীতে ভরপুর। বাড়তি চাপ না থাকায় যাত্রীরা ফিরছেন নিরাপদে ও স্বস্তিতে। পরিবার পরিজনের সাথে ঈদ করতে পেরে খুশি সবাই। তারা বলছেন ঈদ যাত্রা ছিল নির্বিঘ্ন। যদিও আমার ভার্সিটি রবিবারে খোলা, তারপরেও একটু 2 দিন সময় নিয়ে চলে আসছি, যে হলে পড়াশোনার একটা ব্যাপার আছে। না, আলহামদুলিল্লাহ ভোগান্তি হয়নি, যেহেতু যদি ইন্টারসিটিতে আসতাম ভোগান্তি হতো। এদিকে বৃহস্পতিবারও বাড়ি ফিরেছেন অনেকে। ভিড় আর ভোগান্তি এড়াতেই ঈদের পর ঢাকা ছাড়ছেন তারা। বৃদ্ধ আম্মা আছে আর আমার ছেলে আছে এবং ভাতিজি আছে, এদেরকে নিয়ে যাচ্ছে। ছুটি ছিল না একটা কারণ ছিল, আর তখন চাপ ছিল। আর এখন যেহেতু টিকিট পাওয়া যাচ্ছে আর সবকিছু নিরিবিলি ফ্রি, মানে মোটামুটি তো আছে, তখন এত ভিড়ের মধ্যে তো আর যাওয়া সম্ভব না। অনেক ভিড়ের কারণে বাচ্চা কাচ্চা নিয়ে যেতে পারি নাই, এখন একটু ভিড় কমছে, এই কারণে একটু বাসায় যাচ্ছি সবার সঙ্গে দেখা করার জন্য। ঢাকায় ফেরা যাত্রীদের সুবিধায় চলাচল করবে 3টি স্পেশাল ট্রেন। বৃহস্পতিবার কিছুটা কম থাকলেও শুক্রবার যাত্রীচাপ আরও বাড়বে বলে জানান এই কর্মকর্তা। আসার সময়ে সেম আমাদের ব্যবস্থাপনা আছে এবং আমি আশা করি যাত্রীরা স্বাচ্ছন্দ্যে যেমন ঈদ করতে বা ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে এবং ঢাকায় সেই স্বাচ্ছন্দ্যে ফিরতে পারবে। এছাড়া বাস যোগেও ঢাকায় ফিরছেন অনেক যাত্রী। ফিরতি ঈদ যাত্রা শুরু হলেও ঢাকামুখী মানুষের ঢল তেমনভাবে শুরু হয়নি বলে জানিয়েছেন পরিবহন চালকরা। আগামী কয়েকদিনে চাপ বাড়বে বলে প্রত্যাশা তাদের। ঈদে বাড়ি গেছিলাম, সবার সাথে ঈদ করছি, মজা করছি, কাজ শুরু হয়েছে তাই চলে আসছি। কর্মের তাগিদে, পেটের তাগিদে আমরা ফিরে এসেছি।
যে পরিমাণ তুলনামূলক ছিল সে পরিমাণ যাত্রী আসতেছে না, তবে আগামী দিন বা পরশু দিনে তুলনামূলক যাত্রী চাপ বাড়বে। ঢাকায় ফেরা যাত্রীদের মধ্যে চাকরিজীবী যেমন আছেন, তেমনি শিক্ষার্থী ও সীমিত আয়ের শ্রমজীবী মানুষদের সংখ্যাও ছিল বেশি। ওয়াইজিদ সাদ, এখন, ঢাকা। এলডিসি থেকে উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের বর্তমান রিজার্ভ যথেষ্ট নয় বলে মনে করছেন অর্থনীতিবিদরা। সব চ্যালেঞ্জ মোকাবেলা করে ব্যবসা খাত ও সার্বিক অর্থনীতির অগ্রগতি করতে হলে রপ্তানি উৎপাদন বাড়ানোর বিকল্প নেই বলে মনে করছেন তারা। এজন্য নতুন রপ্তানি বাজার তৈরির আশ্বাস বাণিজ্য মন্ত্রণালয়ের। বিস্তারিত মাঝার মাহবুবের প্রতিবেদনে। বাংলাদেশের কাস্টমস হয়ে প্রায় ১৫০০ এইচএস কোডের পণ্য রপ্তানি হয়, আর মোট রপ্তানি আয়ের ৮৫% আসে গার্মেন্টস পণ্য থেকে। এলডিসি গ্র্যাজুয়েশন পরবর্তী আন্তর্জাতিক সুযোগ সুবিধা থেকে বাদ পড়লে উৎপাদন খাত যে চ্যালেঞ্জের মুখে পড়বে তা নিয়ে এখনই ভাবতে হচ্ছে সরকারকে। এ অবস্থায় ব্যবহারযোগ্য রিজার্ভ দাঁড়িয়েছে $১৩ বিলিয়ন, যা দিয়ে সর্বোচ্চ ৩ মাস আমদানি করে চলতে পারবে দেশ। এ অবস্থায় অন্তত ৭ মাসের রিজার্ভ না থাকলে তাকে ঝুঁকিমুক্ত বলতে চান না অর্থনীতিবিদরা। আর রিজার্ভ বাড়াতে গার্মেন্টস নির্ভর না থেকে বাড়াতে হবে রপ্তানিযোগ্য পণ্য ও তার মার্কেট শেয়ার। রেডিমেড গার্মেন্টের জন্য এখন আমরা স্মল কান্ট্রি না, আমরা ৮-১০% আমাদের মার্কেট শেয়ার হয়ে গেছে, কিন্তু অন্যগুলোর জন্য ১৪০০ আইটেমের জন্য আমরা এখনো খুব ভেরি স্মল শেয়ার অফ ওয়ার্ল্ড মার্কেট। বৃহস্পতিবার বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের এক সেমিনারে এনবিআর চেয়ারম্যান বলেন, আমদানি নির্ভর কাঁচামালে বছরের পর বছর রাজস্ব ছাড় দিয়ে আসলেও অভ্যন্তরীণ বাজার থেকে বের হতে পারেনি দেশীয় কোম্পানিগুলো। তবে ছাড়ে কাটছাট করতে চান তারা, আর সে চ্যালেঞ্জ নিতে হবে উৎপাদন খাতকেই। লেদারে অনেকদিন আমরা সাপোর্ট দিয়ে যাচ্ছি, তারপরে লেদার কেন যেন আমাদের সেইভাবে যেভাবে এক্সপোর্ট মার্কেট দখল করার কথা ছিল সেইভাবে পারছে না। ডোমেস্টিক মার্কেটে এবং এক্সপোর্টের যে গ্যাপটা, সাপোর্টের যে গ্যাপটা, সেই গ্যাপটা না কমলে, না কমানো হলে ডোমেস্টিক মার্কেটে আমার যে মার্কেটটা আছে এবং সেটাকে আমি ক্যাটার করি, আমি যথেষ্ট লাভবান হচ্ছি, তখন আমি আর ওই চ্যালেঞ্জটা, বাইরের মার্কেটে ওই চ্যালেঞ্জগুলো নেব না, তাগিদ আসবে না। এই জায়গাটা মানে আমাদের চিন্তা করার পলিসিতে যে এই জায়গাটা অ্যাড্রেস করতে হবে। তুলাভিত্তিক উৎপাদন থেকে বের হয়ে আসতে ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় আন্তর্জাতিক বাজার ধরতে সরকার কাজ করছে বলে জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। বিভিন্ন ধরনের ট্রেড এগ্রিমেন্ট, যেটা আজকে কিউনিট স্পিকার বললেন যে ভিয়েতনাম যেভাবে এফটিএ করে দেশকে অগ্রগতি করেছে, আমরা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট প্রমোট করছি, বাট সেই রকম আশানুরূপ সাড়া আমরা পাচ্ছি না। ২ দশক পর নতুন রপ্তানি নীতি করেছে সরকার। এটি বাস্তবায়নে সব খাতকেই একসঙ্গে কাজ করার পরামর্শ সংশ্লিষ্টদের। মাঝার মাহবুব, এখন, ঢাকা। ভারতের রাজধানী দিল্লিতে তীব্র তাপপ্রবাহে প্রাণ গেছে কমপক্ষে ২০ জনের। পরিস্থিতির ভয়াবহতায় অগ্রাধিকার ভিত্তিতে হাসপাতালগুলোকে রোগী ভর্তির নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। গরমের তীব্রতায় রেকর্ড ছুঁয়েছে বিদ্যুতের চাহিদা। আরও জানাচ্ছেন নুজহাত কামাল। মঙ্গলবার ৬ বছরের মধ্যে উষ্ণতম রাত পার করে ভারতের রাজধানী দিল্লির বাসিন্দারা। রাতের সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াসে। রেকর্ড ছুঁয়েছিল বিদ্যুতের চাহিদাও সর্বকালের সর্বোচ্চ। চলতি বছর স্বাভাবিকের চেয়ে দ্বিগুণের বেশি দাবদাহের কবলে পড়েছে ভারতের উত্তর পশ্চিম ও পূর্বাঞ্চল। মার্চ থেকে বেশ কয়েকবার তাপমাত্রার পারদ ৫০ ডিগ্রি ছাড়িয়েছে দিল্লি আর মরুর রাজ্য রাজস্থানে। বিরামহীন তাপপ্রবাহের জেরে ভারতের উত্তরাঞ্চলে লাফিয়ে বাড়ছে হিটস্ট্রোকের রোগীর সংখ্যা। চলতি গ্রীষ্মে শুধু রাজধানী দিল্লির প্রধান ৩টি হাসপাতালেই প্রাণ গেছে কমপক্ষে ২০ জনের। সরকারি রাম মনোহর লোহিয়া হাসপাতালে গত ২৪ দিনে গরমজনিত অসুস্থতা নিয়ে ভর্তি হয়েছে ৪৭ জন। पिछले 2 दिनों में हमारे पास काफ़ी मरीज़ आए हैं, लगभग 22 मरीज़ आए हैं टोटल, जिसमें 5 मरीज़ों की मौत भी हो गई है सस्पेक्टेड हीट स्ट्रोक की वजह से। एंड जो बाकी पेशेंट्स हैं उसमें करीबन 12-13 पेशेंट्स वेंटिलेटर पे हैं, अभी भी क्रिटिकल हैं। পরিস্থিতির ভয়াবহতায় বুধবার থেকে অগ্রাধিকার ভিত্তিতে হাসপাতালগুলোকে রোগী ভর্তির নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির প্রভাবে চলতি গ্রীষ্মে পুরো এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলের ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ। অসহনীয় গরমে বিপর্যস্ত কয়েকশো কোটি মানুষ।
নুসহাত কামাল, এখন বিশ্ব। গাজার ৮০% মানুষ এখন কর্মহীন। যত দিন যাচ্ছে বাড়ছে বেকারত্ব। যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিন জুড়ে বেকার হয়েছে কমপক্ষে ৫০% মানুষ। আন্তর্জাতিক শ্রম সংস্থা বলছে অঞ্চলটিতে বেকারত্বের প্রকৃত চিত্র আরও ভয়াবহ। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। গাজায় টানা ৮ মাসের যুদ্ধে চাকরি ও কাজ হারিয়েছে বহু মানুষ। যুদ্ধ শুরুর পর থেকে শুধু গাজা উপত্যকায় বেকারত্বের হার পৌঁছেছে প্রায় ৮০%। ফিলিস্তিনের কর্মসংস্থানের উপর যুদ্ধের প্রভাব নিয়ে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO। সংস্থাটি বলছে শুধু গাজাই নয়, পশ্চিম তীরে বেকারত্বের হার প্রায় ৩২%। সব মিলিয়ে পুরো ফিলিস্তিনের অর্ধেক মানুষ এখন কর্মহীন। যারা চাকরি খোঁজা ছেড়ে দিয়েছেন তাদের বাদ দিয়েই এই হিসাব করা হয়েছে। ওই অঞ্চলে প্রকৃত বেকারত্বের চিত্র আরও ভয়ানক। ২৩ লাখ গাজাবাসীর প্রায় অর্ধেকই দরিদ্র। টানা ৮ মাসের যুদ্ধে আয়ের উৎস বন্ধ হওয়ায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। তারা পরিবারের জন্য ব্যবস্থা করতে পারছেন না সামান্য খাবারও। এমনকি অর্থ থাকলেও উপযুক্ত হাসপাতালের অভাবে পাচ্ছে না চিকিৎসা সেবা। ILOর তথ্য মতে যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনি অঞ্চলের প্রকৃত জিডিপি কমেছে প্রায় ৩৩%। গাজায় এই হার কমেছে ৮৩.৫%, আর পশ্চিম তীরে ২২.৭%। যুদ্ধের কারণে দেউলিয়া হয়ে গেছে অনেক ব্যবসা প্রতিষ্ঠান। এছাড়া ফিলিস্তিনি শ্রমিকদের ইসরায়েলে কাজ করার নিষেধাজ্ঞা দেয়ায় বাড়ছে বেকারত্বের হার। ফিলিস্তিনের আয়ের উৎস কমার আরেকটি বড় কারণ পশ্চিম তীরের রাজস্ব তহবিল বন্ধ করে দিয়েছে ইসরায়েল। এসব অর্থ বাজেট, সরকারি ব্যয় ও বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে ব্যয় করত ফিলিস্তিনি কর্তৃপক্ষ। المقاصة وأموال الضرائب الفلسطينية لا زالت إسرائيل تحتجزها، وهذه تشكل 70% من المالية العامة الفلسطينية. فحينما يفقد الشعب الفلسطيني والحكومة الفلسطينية 70% من دخلها، فكيف سيكون الوضع؟ بالتأكيد سيكون الوضع صعب. إضافة إلى ذلك حوالي 500 ألف عامل فلسطيني فقدوا وظائفهم خلال ال8 شهور الماضية. বিশেষজ্ঞরা বলছেন কয়েক দশক ধরেই ফিলিস্তিনি সম্পদ ও ভূমি ব্যবহার করে তাদের অর্থনীতিকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে ইসরায়েল, যা ফিলিস্তিনকে পরিণত করেছে একটি দুর্বল অর্থনীতির অঞ্চল হিসেবে। তানভীর জনি, এখন বিশ্ব। শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।